আজ আপনি শুনবেন বুদ্ধদেব বসুর একটি ভিন্ন স্বাদের কাহিনী, দুই বন্ধু, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. শিবশঙ্কর চৌধুরীর চরিত্রে অপূর্ব, বিনয়েন্দ্রর ভূমিকায় দীপক, গল্প পাঠে এবং সুকুমারের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বুদ্ধদেব বসুর একটি ভিন্ন স্বাদের গল্প, দুই বন্ধু। প্রবল ঘুম পাচ্ছে, হাত শিথিল, কলম চলছে না, মনটা ঝাপসা হয়ে উঠেছে, যেন কোনো গোধূলি বেলা, সেখানে আলোর কোনো রেখা নেই, সব কিছু থমকে আছে, মস্ত কালো থমথমে মেঘের মতো ঝুলে রয়েছে, যেন সন্ধ্যের অন্ধকারে মশা, পোকামাকড়, বাদুড় এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। মনের মধ্যে আবছা ধূসরভাবে ঘুরে বেড়াচ্ছে কবিদের নাম, কবিতার লাইন, পড়ার স্মৃতি, এতদিন ধরে যা কিছু পড়েছি, শুনেছি, ভেবেছি, তার চাপা একটানা অর্থহীন ঝিঝি পোকার মতো আওয়াজ। এখন তাদের স্পষ্ট করে বলা অসম্ভব, অসম্ভব রকমের কোনো একটা লক্ষ্যের দিকে চিন্তার ইমারত গড়ে তোলা ঘুম। ঘুমোতেই হবে এবার, আর পরীক্ষা তো এসেই গেল। খাতা বন্ধ করে উঠতে যাব এমন সময় ঘুমের চেয়েও ভারী কোনো অনুভূতিতে আমার শরীর অবশ হয়ে এলো। ঘরে আর একজন কেউ আছে, কেউ একজন এসেছে। দরজার ধার থেকে আস্তে আস্তে এগিয়ে আসছেন আমার দিকে, খুব আস্তে, যেন অতি কষ্টে আর একেবারে একেবারে নিঃশব্দে। আমার ঘুম মুহূর্তের মধ্যে ছুটে গেল, বুদ্ধির তীক্ষ্ণতা ফিরে এলো সাথে সাথে। যদিও একটু আঙুল নাড়ার ক্ষমতাও আমি খুঁজে পাচ্ছিলাম না নিজের মধ্যে। আতঙ্কের সতর্ক দৃষ্টিতে বিদ্যুৎ বেগে অনেক কিছুই দেখে নিলাম একসাথে। বুঝলাম লোকটা যে চোর বা গুন্ডা নয় সেটা দেখেই বোঝা যায়। পায়ে কার্পেটের চটি, ধপধপে কোঁচানো ধুতি পরনে, গিলে করা মিহি পাঞ্জাবি, আর পাঞ্জাবির ওপরে একটা অতি ম্লান যুবকের মুখ বসানো। দেখে তেমন ভয় পাওয়ার মতো কিছু নেই, কিন্তু সেটাই যেন সবচেয়ে ভয়ের ব্যাপার। লোকটা এমন সুসজ্জিত, ধীর, নিঃশব্দ আর পরিপাটি যে সত্যি তিনি কোনো লোক কিনা সেটাই সন্দেহ হয় বারবার। যেন একটা পুতুল, যেন যন্ত্র, কোনো জাদুকর যেন চালনা করছে সেই যন্ত্রকে। মেঝের কয়েক গজ পার হতে যতটুকু সময় লাগলো অতিথির, আমার সেটা মনে হলো যেন অনন্তকাল। একবার আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা বন্ধ। তারপর চেয়ার ছেড়ে উঠতে গিয়ে মনে হলো পায়ে যেন শেকল বাঁধা। অবশেষে দেখতে পেলাম আমার টেবিলের পাশে ইজি চেয়ারটাতে লোকটা বসে আছেন। এত হালকা হয়ে বসেছেন এবং এত কম জায়গা নিয়ে যেন তার শরীরের কোনো ওজনই নেই। আর কি ফ্যাকাশে তার মুখ। হঠাৎ তিনি বললেন, ভয় পেলে নাকি? কথাটা শুনে আমি একটু আশ্বস্ত হলাম, কিন্তু কোনো জবাব জোটাতে পারলাম না। জিভ তখনও কাঠ হয়ে আছে। ভয় নেই, ভয় নেই, নির্জনে থাকি আমরা, একটু কথা বলতে এলাম। আমরা শব্দটা শুনেই আমি ব্যাপারটা অনুধাবন করতে পারলাম। এ কি স্বপ্ন দেখছি না সত্যি? ঘুমিয়ে আছি না জেগে আছি? সত্যি কি ভয় পাওয়ার কিছু নেই? না, ভয় আর কিসের? কি বা করতে পারেন উনি আমার? কথা বলতে এলাম, কিন্তু আশা কি সহজ? অনেক অনেক চেষ্টায়। তোমার নাম কি? সুকুমার। তুমি কলেজে পড়ো? তা একরকম পড়ি বলা যায়। এতক্ষণে আওয়াজ ফিরে পেলাম আমি। বলা যায় মানে? হয় পড়ো নয় পড়ো না, এর মাঝামাঝি কিছু তো নেই। হ্যাঁ, মানে আমি এবার এমএ পরীক্ষা দিচ্ছি। ও,
এমএ দিচ্ছ? তা কোন সাবজেক্ট? কম্পারেটিভ লিটারেচার। কি বললে? কম্প্যারেটিভ? সেটা আবার কি? নতুন হয়েছে আসলে। তা ব্যাপারটা কি? কি পড়তে হয়? ওই সাহিত্য টাহিত্য আর কি, নানা দেশের সাহিত্য, বলতে পারেন বিশ্ব সাহিত্য। আমি থামলাম, কিন্তু নিজের নতুন জ্ঞানের একটু নমুনা দেওয়ার লোভ সামলাতে পারলাম না শেষ পর্যন্ত। বললাম, নানা দেশের সাহিত্য না পড়লে তো কোনো দেশের সাহিত্যই বোঝা যায় না। নানা দেশের সাহিত্য? বাহ, তা অনেক অলৌকিক গল্প পড়তে হয় তাহলে। অলৌকিক মানে? মানে মানবদেহ থেকে মুক্ত হয়ে আত্মা কোথায় যায়, কি করে, এই সব কথা। মানে আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থা বিষয়ে জল্পনা কল্পনা এসব পড়ো না? আমি স্থির চোখে তাকালাম এই অদ্ভুত আগন্তুকের দিকে। না 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 না, আমরা যাকে শরীর বলি তার কোনো চিহ্ন নেই, ফাঁপা একটা আকৃতি শুধু, যেন কাগজের তৈরি। নাক চোখ মুখ সবই আছে, কাপড় চোপড়ও দেখা যাচ্ছে, কিন্তু ওসবের পেছনে কোনো বাস্তব নেই। যেন এক ঝাপটা হাওয়া এলেই ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। কথাটা শুনে বেচারার জন্য কষ্টই হলো আমার। এই মাঝরাতেই নাকি এক পেয়ালা চা খাইয়েও সুখী করা যাবে না। খাদ্য পানীয় বিশ্রাম জ্ঞান কোনো কিছুরই আর প্রয়োজন নেই এনার। জবাব দিচ্ছ না যে? হ্যাঁ হ্যাঁ, তা পড়েছি বই কি কিছু কিছু। হ্যামলেট? হো, আর কে না পড়েছে। আমি 10 বছর বয়সে প্রথম পড়েছিলাম। দান্তে? হ্যাঁ পড়েছি। কি মনে হয়েছে তোমার? কিসের কি মনে হয়েছে? এই দান্তের পাপীদের বিষয় কখনো কি মনে হয়েছে যে সব ধাপ্পা বুজরুকি ওপর চালাকি? মানে? যারা দেহ থেকে মুক্ত হয়েছে তাদের আবার শারীরিক শাস্তি দেবে কেমন করে? তাদের কি মাথা আছে যে ফাটিয়ে দেবে? চোখ আছে যে চোখের পাতার ফাঁকে পোকা ঢুকিয়ে দেবে? নাক আছে যে দুর্গন্ধ ছিটিয়ে জ্বালিয়ে তুলবে? নাকি মাংসপেশি আছে যে লাভার আগুনে ডুবিয়ে রাখবে? কাকে খাওয়াবে ডাল কুকুর দিয়ে? কাকে ভাজবে গরম তেলে? কার গলা থেকে বের করবে আর্তনাদ? সে তো অনেক আগেই ভস্ম হয়ে গেছে বা মিশে গেছে মাটির তলায়, মাটির মধ্যে। এসব কথা ভেবেছ কখনো? হে হে, তো আপনি গীতা বলছেন, নতুন কিছুই না। গীতা? ও তো আর একটি অতিকায় ধাপ্পা, বিরাট বুজরুকি। দেহের খাঁচা থেকে বেরোনো মাত্র আত্মাটি টুপ করে পরম ব্রহ্মে বিলীন হয়ে যায়। এর থেকে বড় মিথ্যে আর কিছু নেই গো। যত বই পৃথিবীতে লেখা হয়েছে সব মিথ্যে। কেন জানো? হ্যাঁ, বোধ হয় এই জন্যই যে শুধু জীবিতরাই বই লেখে আর না মরা পর্যন্ত পুরো সত্যটা জানা যায় না। ব্র্যাভো ব্র্যাভো, ঠিকই বলেছ। বেশ বুদ্ধিমান ছেলে তুমি। ধন্যবাদ। যদিও জানি না আমার পরীক্ষক মশায়েরও তাই মত হবে কি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কে? মানে আপনি কি কোনো আত্মা, প্রেত? মানে ওই বিশ্রী বাংলায় যাকে ভূত টুত বলে, তাই কি? আমাকে বলছেন গীতা ভুল, দান্তে ভুল, সত্যি কথাটা তাহলে কি? দেখো ছোকরা, অতি চালাকি করো না। পরীক্ষায় ফল ভালো হবে না তাতে। যেটুকু জানো তার বাইরে ছায়া মারাবে না। দেখুন, আপনিও কিন্তু আমার পরীক্ষক নন, আর আমি কিছু অতি চালাকি করছি না। আমি শুধু জানতে চাইছি আপনার কাছে, নচিকেতা যেমন চেয়েছিল যমের কাছে, ঠিক তেমনি। সেটি হচ্ছে না। আমরা মরে গিয়ে যা জেনেছি তুমি ভাবছো বেঁচে থেকেই তা জেনে যাবে? হ্যাঁ, না হে না, সে আশা নেই। তা বেশ, আমার জ্ঞানের কৌতূহল এত প্রবলও নয় যে তার জন্য ছটফটিয়ে এই দেহ থেকে বেরিয়ে যাব। আপাতত এই নশ্বর দেহের সঙ্গে এক হয়ে থাকতে নেহাত মন্দ লাগছে না। কাজেই স্বার্থপর, স্বার্থপর, নিষ্ঠুর। জীবিতেরা সকলেই তাই। যারা মরে গেছে কে আর ভাবে তাদের কথা? যুধিষ্ঠির ভেবেছিলেন, দান্তেও ভেবেছিলেন, আর অনেক কবি টবিরাও ভেবেছিলেন। তোমরা বই পড়া জঞ্জাল ভুলে যাও, আমার কথা শোনো। জানো, আমি ডাক্তারি পড়তাম। তাই নাকি? আমিও একবার ভর্তি হয়েছিলাম মেডিকেল কলেজে। মরা কাটার ভয়ে পালিয়েছিলে তো? না, তার কিছু আগেই পালিয়েছিলাম। কত ছেলেকে ভয় পেতে দেখেছি। কেউ অপারেশন থিয়েটারেই বমি করে ফেলেছে, কেউ বাড়ি ফিরে ঘেন্নায় ভাত খেতে পারেনি, রাত্রে স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে কেউ কেউ। আমার কিন্তু প্রথম থেকেই ভালো লাগতো জানো,
ভালো মন্দ তো বাইরে কিছু নেই, সবই আমাদের মনে। দেখো ছোকরা, আমাকে জ্ঞান দিতে এসো না। কত বয়স তোমার? 20-21? আমারও তাই ছিল, কিন্তু সে কতদিন আগে জানো? তোমাদের হিসেবে 50 বছর। তাহলে এখন আমার বয়স কত হলো ভেবে বলো দেখি। 75? তাও বলতে পারো, আবার অনন্তকাল বললেও ভুল হয় না। এই অনন্তকালের মধ্যে কখনো কি তার সঙ্গে আবার দেখা হবে? কার কথা বলছেন? বাধা দিও না বারে বারে, আমাকে বলতে দাও। আমি বুঝলাম ইনি তার আত্মজীবনীর একটি অংশ আমাকে শোনাতে চান। সকলেই তাই চায়, সকলেই ভাবে তার জীবনের সুখ দুঃখ শুনতে অন্যদেরও খুব গরজ। মরে গিয়েও এ রোগ মরে না। যেটা বলছিলাম, আমার ভালো লাগতো ডাক্তারি পড়া, ভালো লাগতো মরা কাটতে। ওই ফোলা ফাঁপা শক্ত ঠান্ডা মৃতদেহগুলোর পেটের মধ্যে ছুরি চালিয়ে শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন চোখের সামনে দেখতে পেতাম, নিজেকে আমার মস্ত একজন গণ্যমান্য মনে হতো। ভালোবাসতাম মুমূর্ষদের পাশে পাহারা দিতে, তাদের নাভিশ্বাসের যন্ত্রণা লক্ষ্য করতে। আর কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যেই এরা তো আর মানুষ থাকবে না, নেহাতি জড় পদার্থ, যার পেটের মধ্যে ছুরি চালিয়ে জ্ঞানী হওয়া যায়। একটু থেমে কিছুক্ষণ দম নিয়ে আবার শুরু করলেন ভদ্রলোক। গর্ব হতো আমার, বুঝলে, উঁচু কদরের জীব বলে মনে হতো নিজেকে। কেন জানো? আর কোনো কারণে নয়, শুধু বেঁচে আছি বলেই। এরা মরে যাচ্ছে, মরে গেছে, আর আমি বেঁচে আছি। একটি সপ্রাণ সর্বাঙ্গ সম্পূর্ণ শরীর আছে আমার। নিতে পারি খাদ্যের স্বাদ, সূর্যের তাপ, শরতের শিউলির গন্ধ, ভোরবেলার ভৈরবীর সুর। পারি সাঁতার কাটতে, আড্ডা দিতে, ঘুমের অলস বিছানায় জেগে উঠতে। আর এখন এই তুমি চোখের সামনে যা দেখছো, তার মধ্যে স্বচ্ছন্দে হাত চালিয়ে দিতে পারো। এই ধুতি পাঞ্জাবি, কার্পেটের চটি, সিঁথি কাটা চুল, নাকের তলায় পাতলা সরু গোঁফ, এসব কিচ্ছু না, কিছুই না। হাওয়া, মায়া, বুঝলে। অনেক অনেক কষ্টে এইটুকু মাত্র জোটাতে পারি এখন। সেই তখন আমি যা ছিলাম তার একটা স্মৃতি মাত্র, ছায়া মাত্র। যদি আমাকে ধরতে যাও মুঠোর মধ্যে, হাওয়া ছাড়া কিছুই পাবে না। দেখো দেখো, একবার হাত দিয়ে দেখো। মাফ করবেন, আপনাকে স্পর্শ করতে কোনো রকম উৎসাহ হচ্ছে না আমার। কিন্তু যদি সবই মায়া, তাহলে আপনার কথা আমি শুনতে পাচ্ছি কেমন করে বলুন তো? ওই শুনতে পাওয়াটাও মায়া। এই জ্ঞান গর্ভ ঘোষণার পরেই আগন্তুক আমাকে অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কোনো বন্ধু আছে? বন্ধু? হ্যাঁ, তা আছে অনেক। না না, অনেক না, একজন, এক বন্ধু, অনন্য বন্ধু, প্রাণের বন্ধু। সব সময় থাকা যায় যার সঙ্গে, কাজে, খেলায়, দুঃখে, আনন্দে, চিন্তায়, যাকে একবেলা না দেখলে নিজের অস্তিত্ব অর্থহীন বলে মনে হয়। এমন বন্ধু তো হয় নাকি কখনো? হয় না? ও মধ্যযুগের কাহিনীতে হতো। আমি বলছি হয়। আমার ছিল তেমনি একটা বন্ধু, তার নাম ছিল বিনয়েন্দ্র। আমার সহপাঠী, আমার প্রতিযোগী, আমার চিরসঙ্গী। কলেজে যতগুলো পরীক্ষা হয়, আর জানো তো, মেডিকেল কলেজে পরীক্ষার চাপ অনেক বেশি। কোনোবার সে ফার্স্ট, আমি সেকেন্ড, আর কোনোবার আমি ফার্স্ট, সে সেকেন্ড। এর কোনো নড়চড় হয়নি কখনো। ক্লাসে আমরা পাশাপাশি বসি, হাসপাতালে কাজ করি একসঙ্গে, একসঙ্গে বেড়াই, ছুটির দিনে একসঙ্গে যাই চন্দননগরের বাগানে, মাছ ধরি, খিচুড়ি রান্না করি, শীতের বিকেলে গাছের তলায় বসে ওথেলো কিংবা ম্যাকবেথ আওড়াই। একটা বিষয়ে শুধু তফাৎ ছিল ওর সঙ্গে আমার। বিনয়ের হৃদয় ছিল মেয়েদের মতো কোমল, আর আমি ছিলাম পাথরের গড়া। কষ্ট, আর্তনাদ, মৃত্যু, এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার আমার পক্ষে ছিল কৌতূহলের বা গবেষণার বিষয়। কিন্তু রোগীর যন্ত্রণা দেখে বিনয়ের চোখে জল আসত, মৃত্যুর দৃশ্যে মুখ করুণ হয়ে যেত। এ নিয়ে আমি ওকে অনেক ঠাট্টা করেছি। অবশ্য আর একটা বিষয়ও তফাৎ ছিল। আমি শ্রী শিবশঙ্কর চৌধুরী, কলকাতার বনেদি বাড়ির দুলাল, আর বিনয় ছিল গরিবের ছেলে।
জোড়া বাগানে 3 পুরুষের বাড়ি ছিল আমাদের। তার দেউড়িতে দারোয়ান, আস্তা বলে ঘোড়া গাড়ি। আর বিনয় বীরভূম জেলার বিধবা মায়ের ছেলে, থাকে বউবাজার মেসে। তার পড়া খরচ চালাতে লাটে উঠেছে দেশের ছিটে ফোটা জমি জমা। মার 2-4টি গয়না গলে যাচ্ছে। এসব কথা তার কাছেই শুনতাম। কিছুই সে লুকোতো না আমার কাছে, না হলে কি আর বন্ধুত্ব হয়? খুব বেশি দিন মানুষের সংসারে আমি ছিলাম না, কিন্তু যদি 100 বছর বেঁচে থাকার মতো ভাগ্য আমার হতো, তাহলে আমি জানি বিনয়ের মতো নির্মল চরিত্রের মানুষ আর একটিও দেখতে পেতাম না। এমন সহজ সরল চেষ্টাহীনভাবে অনলসভাবে ভালো ছিল বিনয়। তার উচ্চাশায় লোভ ছিল না, আত্মসম্মানের দম্ভ নেই, তার স্বাবলম্বিতা ভালোবাসাকে অপমান করে না। আমি পারতাম, জানো, আমি পারতাম এক পলকে তার সব অভাব মিটিয়ে দিতে। পারতাম তাকে আমারই বাড়িতে আমারই মতো আরামে রাখতে। কি বোকা আমি! প্রথম প্রথম ওরকম কথা অনেক বলেছি তাকে, কান পাতেনি বলে অভিমানও করেছি। শেষে একদিন বলল, আমি যদি তোমাদের বাড়িতে থাকি তাহলে তুমি তোমার বাড়ির কাছে ছোট হয়ে যাবে, আর তুমি যাতে ছোট হয়ে যাবে তেমন কাজ তুমি বললেও আমি করতে পারি না। হাসি মুখেই বলেছিল কথাটা, অথচ গম্ভীরভাবে। গম্ভীর হলে কালো দেখায় না তাকে, হাসলে হালকাও মনে হয় না। প্রায় সব কথাতেই সায় দেয়, আর যখন না বলে তাও যেন পালকের মতো নরম। তবু গলার সুরে বুঝিয়ে দেয় যে না মানে সত্যিই না। এমনই মানুষ ছিল বিনয়, আমার বন্ধু। প্রায়ই সে আমাদের বাড়িতে আসতো। মা যখন আমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে খাওয়ান, খুব আনন্দ করেই খায়ও। ষষ্ঠীতে আর পুজোর সময় মা যে কাপড় দেন, তাও মাথা পেতে নেয়। কিন্তু এটুকুর বেশি যদি আর কিছু করতে চেয়েছি তার জন্যে, তাহলে নিজের ভুলের জন্য নিজেকেই লজ্জা পেতে হয়েছে। আর বাস্তবেও তার জন্য কিছু করার প্রশ্ন যেন অবান্তর। নিজের মধ্যে এমন সম্পূর্ণ, এমন আত্মস্থ ও অনাবিল ছেলে বিনয়। দরকার মতো আমার বই নিয়ে পড়তে তার কুণ্ঠা নেই, কিন্তু আমার কোনো শৌখিন জামা একদিনও পরাতে পারিনি তাকে। পরিচ্ছন্ন থাকার উপায় সে জানে। ভালো পুরনো বই সস্তায় জোগাড় করতে সে ওস্তাদ। তার কখনো অসুখ করলেও হয়তো আমার একটা সুযোগ হতো, কিন্তু তার চিপচিপে মজবুত শরীরে সর্দির প্রবেশের অধিকারও ছিল না। বরং আমারই নিউমোনিয়ার সময় রাত জেগে শুশ্রূষা করেছিল সে। অতএব আমার দিক থেকেই চেষ্টা করলাম তার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে। মেডিকেল কলেজে বাবুগিরিটাই রেওয়াজ ছিল তখন। ছেলেরা সবাই সেন্ট মাখে, ডাবল আস্তিনের বিলেতি কামিজ গায়ে দেয়, শীতকালে পশমি কোট, রেশমি মাফলার, ব্লেজার পরে টেনিস খেলতে যায়। ক্রমে বিলাসিতা কমিয়ে আনলাম। বাড়ির গাড়ি পারতপক্ষে চড়ি না, বিনয়ের সঙ্গে হেঁটে হেঁটে বেড়াই। দূরে যেতে হলে ভাড়া গাড়ি নিই। রাত্রে মাঝে মধ্যে বিনয়ের মেসে খেয়ে বাড়ি ফিরি। কখনো বা রাত্রি 2টো অবধি তার তক্তপোষে বসে ফিজিওলজির মর্মোদ্ধার করি। এমন আস্তে আস্তে স্বাভাবিকভাবে অভ্যেসগুলো বদলেছিলাম যে বাড়ির কেউ তা লক্ষ্য করতে পারেনি। বিনয় হয়তো বুঝেছিল, কিন্তু আমাকে বুঝতে দেয়নি যে সে বুঝেছে। সবই সহজভাবে নিয়েছে সে, আর আমিও তাই সহজ হতে পেরেছি। এমন করে 2 বছর কাটল। কাছে এলো ফাইনাল পরীক্ষা। কলেজের প্রিন্সিপাল ছিলেন ওব্রায়েন। নিম্নতম জমাদার থেকে উচ্চতম প্রফেসর পর্যন্ত সবাই তার নাম দিয়েছিল পাগলা সাহেব। ওই ওব্রায়েন আমাদের ফাইনাল পরীক্ষার 3 মাস আগে এক অদ্ভুত বিজ্ঞাপন দিলেন। জানালেন, এই পরীক্ষায় যে ছাত্র ফার্স্ট হবে তাকে তিনি নিজের স্কলারশিপ দিয়ে 4 বছরের জন্য এডিনবরায় পাঠাবেন, আর সেখানে পড়াশুনো করে ভালো করলে আরও 1 বছর জার্মানিতে। শোনা গেল পরের বছর তিনি দেশে ফিরে যাচ্ছেন, আর ফিরবেন না। তাই যাওয়ার আগে ভারতের জন্য এইটুকু তিনি করতে চান। খবরটা বেরোনো মাত্র সারা কলেজে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। কে পাবে এই স্কলারশিপ? বিনয়েন্দ্র না শিবশঙ্কর? তৃতীয় নাম ভুলেও উচ্চারিত হয় না, কিন্তু দুজনের মধ্যে একজনের বিষয় কখনোই নিশ্চিত হতে পারে না কেউ। দেখা গেল ঘোড়দৌড়ের মতো উত্তেজনা, ভারী মজা। কেউ এসে আমাকে বলে, আমাকে ডুবিও না শঙ্কর, 50 টাকা বাজি রেখেছি ভূতনাথের সঙ্গে। আর অন্য কেউ পাশ দিয়ে হেঁটে যেতে যেতে চেঁচিয়ে ওঠে, কি বিনয়, ঠিক আছে তো?
দেবেনের রূপোর ছড়িটা জিতিয়ে দেবে তো আমাকে, হ্যাঁ? কিন্তু যে দুজনকে নিয়ে ওদের মনে এত কথা, তাদের উপর এর ফল কিছুই বোঝা গেল না। যেমন আগে ছিল এখনো তেমনি রইল আমাদের বন্ধুত্ব। দুই বন্ধু অবিচ্ছেদ্য, নিরুত্তর। কিন্তু মনে মনে এ নিয়ে যে আমি ভাবিনি তাও নয়। একটানা অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছিলেন আগন্তুক, তাই একটু জিরিয়ে নিয়ে আবার আরম্ভ করলেন। শোনো এবার মন দিয়ে বিনয় আর আমার কথাবার্তাগুলো। বন্ধুর কথাগুলো অবশ্যই আমি তোমাকে শোনাবো। একদিন আমি তাকে গিয়ে বললাম, ওব্রায়েন এক ভারী মজার ফন্দি করেছে তোমার আর আমার ছাড়াছাড়ি ঘটানোর জন্য। সে আর কদিনের জন্য? 5 বছর কম কি বলো দেখি? ততদিনে কত কিছু বদলে যেতে পারে। তুমি কি বিলেতে যেতে চাও না? চাই না তা নয়, কিন্তু এখনই চাই না। বিলেতে তো যেতেই হবে, তাড়াতাড়ি সেরে নিতে পারলে মন্দ কি? যেতেই হবে কেন? বিলেতে না গিয়ে কেউ তো বড় হয়নি আমাদের দেশে। কেন? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র। তাদের কথা আলাদা, তারা সরস্বতীর বরপুত্র, আর আমরা হিপোক্রিটসের বংশধর। ভালো ডাক্তার হতে হলে বিলেতে যাওয়া চাই। তা তুমি যাই বলো, এই মেডিকেল কলেজের উপর আমার মায়া পড়ে গেছে। আর একটা কথা মনে এনেও মুখে বলতে পারলাম না। বিনয়কে ছেড়ে এত দূর দেশে যেতে হবে, সে কথা ভাবতে ভালো লাগে না আমার। শেষের কথাগুলো এ আগন্তুক একটু উদাস হয়ে পড়লেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলেন, আমি পরীক্ষার জন্য তৈরি হচ্ছি আর কথাটা নিয়ে তোলপাড় করছি মনে মনে। শেষে একদিন লজ্জা কাটিয়ে বললাম, বিনয়, আমি যত ভাবছি ততই মনে হচ্ছে তোমাকে ছেড়ে বিলেতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হয়তো একটু অভিমানের সুর ছিল আমার কথায়। বিনয় যদিও মুখে কিছুই বলেনি, আমি বুঝেছিলাম যে এ বিষয়ে তার মনের ভাব ঠিক আমার মতো নয়। বিলেত সে যেতে চায়। বন্ধুকে ছেড়ে যাওয়া, বিধবা মাকে ছেড়ে যাওয়া, এসব কষ্ট সেখানে বড় হয়ে ওঠে না তার কাছে। অবশ্য সেটাই ঠিক, সেটাই স্বাভাবিক। আমার এই দুর্বলতাটাই দোষের। সব বুঝেও মনে মনে আমি ঈষৎ ব্যথিত হই। এসব ভেবে এখন সময় নষ্ট করা কি ভালো? পরীক্ষা এসে গেছে, মনকে তৈরি করে ফেলো বিলেতে যাওয়ার জন্য, আর মন দিয়ে পড়ো। আর কিছু ভাবতে হবে না। বিনয়, আমার একটা প্রস্তাব আছে। বলো। আচ্ছা, আমি যদি স্কলারশিপ পাই, তুমিও আমারই সঙ্গে একই জাহাজে বিলেতে যাবে এডিনবরায়? খরচ আমি যে করে হয় দেব। না না, তা হয় না। আমি চাইলেই বাবা আমাকে ধার দেবেন। তিনি হয়তো দান দিতেও পারেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকালাম। সে চোখ কালো, গভীর আর শান্ত। আমার মনের কথাটা গলা ছেড়ে বেরিয়ে এলো এতক্ষণে। এত কম ভালোবাসো আমাকে? এত বেশি ভালোবাসি তোমাকে। থাক, হে নিয়ে আর কথা নয়। একটু চুপ করে থেকে আমি বললাম, আমি এবছর পরীক্ষা দেব না বিনয়। আমার চোখের দিকে এক পলক তাকিয়ে বিনয় বলল, কি বোকার মতো কথা বলছো তুমি? তখনও আমি জানতাম না সেই মুহূর্তে কি সর্বনাশের বীজ আমি বপন করেছিলাম। পুজোর ছুটিতে বিনয় মার কাছে চলে গেল। আমি বাড়ির হট্টগোল এড়ানোর জন্য বই খাতা নিয়ে চন্দননগরের বাগানে আশ্রয় নিলাম। স্থির করলাম একেবারে কালী পুজো কাটিয়ে ফিরব, কিন্তু লক্ষ্মী পুজোর আগেই বাড়ির ব্যাপারে একদিন আসতে হলো। বিকেলবেলা কলেজের লাইব্রেরিতে গিয়ে দেখি বিনয় সেখানে বসে আছে। তাকে দেখে আমার বুকের উপর হাতুড়ি পড়ল। কথা ছিল লক্ষ্মী পুজোর পরের দিন সে দেশ থেকে ফিরবে। চন্দননগর স্টেশনে নেমে সোজা আমার কাছে আসবে। কালী পুজো পর্যন্ত সেখানেই থাকবো আমরা, তারপর একসঙ্গে ফিরব কলকাতায়। বিনয় খুব নিবিষ্ট হয়ে পড়ছিল, আমাকে দেখতে পায়নি। আমি নিঃশব্দে তার কাছে গিয়ে খুব আস্তে পিঠের উপর হাত রাখলাম। হয়তো আমার কল্পনা, কিন্তু আমার মনে হলো মুখ তুলে আমাকে দেখে মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল সে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কখন এলে? চন্দননগরে যাওনি যে? আমার সঙ্গে আমার এক খুড়ো এলেন। তিনি আগে কখনো কলকাতায় আসেননি। প্রথমে তাকে নিয়ে মেসে তুলতে হলো। কাল কালীঘাট দেখিয়ে পরশু সকালে হাওড়ায় তাকে ট্রেনে তুলে দেব, আর আমিও সেই ট্রেনে। আসছো তো বাগানে? হ্যাঁ, আসবো। দুজনে ফিরে এলাম লাইব্রেরিতে। বিনয়ের পাশের জায়গা খালি ছিল না। আমি একই টেবিলে একটু দূরে বসলাম। আমার সামনে অ্যানেস্থেটিক্সের বই, কিন্তু আমার চোখ বারে বারে বিনয়ের মুখের উপর পড়ছে, আর বারে বারে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। হঠাৎ একটা বিষাদের ছায়া নেমেছে আমার মনের উপর। কেন
কেন এই বিষাদ তাও জানি না। দেখছিলাম বিনয় তার বইয়ের মধ্যে ডুবে গেছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। আমার কিছুই পড়া হলো না, শুধু সামনে বই খুলে বসে থাকলাম বিনয়ের পড়া শেষ হওয়ার অপেক্ষায়। প্রায় ঘন্টা 2 পরে সে বই বন্ধ করল, যেন হঠাৎ আমাকে দেখতে পেয়ে ইশারা করল। একসঙ্গে বেরোলাম দুজনে, কিন্তু আশ্চর্যের বিষয় দুজনেই চুপ। বাইরে তখন কার্তিকের সন্ধ্যা, আকাশে রং নেই, বাতাসে শিরশিরে ঠান্ডা। কলেজের গেট পর্যন্ত এসে আমি দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে এখন? মেসে ফিরব। আমাকে একবার দিদির বাড়ি যেতে হবে, 8টা নাগাদ ফিরব। এসো তখন। আজ তো পারবো না। তবে কাল সকালে? দেখো, কাল খুড়োকে নিয়ে ব্যস্ত থাকবো। পরশু সকালে 8:20 শিউরির গাড়ি। তুমি কি? হ্যাঁ, নিশ্চয়ই, আমি ওই একই ট্রেনে যাব। কিন্তু কাল কি সারাদিনই তুমি খুড়োকে নিয়ে ব্যস্ত থাকবে? না হয় আমিও তোমার সঙ্গে বেরোবো। বিনয় চোখ নামিয়ে নিল, আর তার সেই ভঙ্গিটা ছুরির মতো বিঁধল আমাকে। মনের কথা আর লুকিয়ে রাখতে পারলাম না, তার হাত চেপে ধরে বলে উঠলাম, বিনয়, তোমার কি হয়েছে? কিছু না তো। বিনয় হাসল, কিন্তু সে হাসিও ম্লান। নিশ্চয়ই কিছু হয়েছে, কোনো অসুখ? অসুখ কেন করবে? দেশের বাড়িতে কোনো বিপদ? না না, কিছু না। তাহলে তুমি মনে মনে কি ভাবছো? বিনয় চুপ করে রইল। আমাকে বলো, বলতেই হবে তোমাকে বিনয়। বিনয় আস্তে আস্তে আমার হাত ছাড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোমার কথাই ভাবছি। কত ভাগ্য করে তোমার মতো বন্ধু পাওয়া যায়। চলো, আমাকে একটু এগিয়ে দেবে। এ কথা শুনে আমি গলে জল হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে একটা ছোট আলোচনা হলো তার সঙ্গে। এবার দেশে কি আমার মনে হলো, অবশ্য আগেও যে হয়নি তাও অস্বীকার করছি না, ডাক্তারি পেশা সবচেয়ে যেখানে সার্থক হতে পারে সে হলো বাংলাদেশের গ্রাম। কলকাতা শহরে যেখানে বড় বড় ডাক্তার অনেকেই রয়েছেন, সেখানে আর একজন বড় ডাক্তার হয়ে বসাটা আমার পক্ষে কি এতই জরুরি? যখন আমারই গ্রাম উচ্ছন্নে যাচ্ছে ম্যালেরিয়ায়, ডিসেন্ট্রিতে, কুসংস্কারে, অশিক্ষায়, আমার তো মনে হচ্ছে ওখানেই আমার স্থান। যদি মানুষগুলোকে বাঁচাতে পারি, শুধু স্বাস্থ্য দিয়ে নয়, জ্ঞান দিয়েও। বিনয়ের কথা শুনে আমার হাসি পেল। বললাম, বিলেত থেকে বাড়ি ফিরে পাড়া গায়ে মন টিকবে তোমার? কিন্তু ততক্ষণে মেসের দরজায় এসে পড়েছি আমরা। আমার প্রশ্নটার কোনো জবাব না দিয়ে বলল, তাহলে পরশু দেখা হচ্ছে হাওড়ায়। সে তো হচ্ছে, কিন্তু কালও এসো একবার, যে কোনো সময়। আমি নিশ্চিন্ত মনে দিদির বাড়ি গেলাম। কিন্তু পরের দিন সত্যি যখন সারাদিনও বিনয় একবারও এলো না, রাত্রে আবার মেঘ করে এলো আমার মনে। বিনয়ের কি হয়েছে? ও কি কিছু লুকিয়ে রেখেছে আমার কাছে? কেমন যেন আনমোনা আনমোনা আগের দিনের সমস্ত ঘটনা ভেসে উঠল আমার মনে। লাইব্রেরিতে আমাকে দেখে চমকে ওঠা, পড়তে পড়তে একবারও না তাকানো, আমার কথার উত্তরে চোখ নামিয়ে নেওয়া। না 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 না, এটা তার স্বাভাবিক অবস্থা নয়। নিশ্চয়ই কোনো গোপন দুশ্চিন্তায় সে কষ্ট পাচ্ছে। কিন্তু কি সেই দুশ্চিন্তা? ওর অসুখ, নাকি ওর মার? জমিদারের খাজনা বাকি পড়েছে, বসত বাড়ি নিয়ে টানাটানি, নাকি কোনো বিপ্লবী দলে যোগ দিয়েছে গোপনে? যদি কিছু হয়ে থাকে আমাকে বলছে না কেন? আমাকে বলতে পারে না এমন কিছু আছে নাকি ওর? নাকি সবই আমার কল্পনা? এইসব ভাবতে ভাবতে অনেক রাত্রে ঘুম এলো। সেই ঘুমিয়ে পড়ার সুখ। ভাবনাগুলো যেন পরস্পর গলে যায়, শান্তি নামে কালো হয়ে। তুমিও আবার ঘুমিয়ে পড়লে নাকি? না না, আমি শুনছি। আগন্তুক আবার বলতে লাগলেন, পরের দিন হাওড়া থেকে গাড়ি ছাড়ল, প্যাসেঞ্জার গাড়ি, 3rd ক্লাস কামরা। ছুটির পরে বেজায় ভিড় হয়েছে। বিনয়ের আধবুড়ো খুড়োকে কোনো রকমে বসিয়ে আমরা দুজনে দরজার ধারে দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাওয়া যাবে। ভিড়, গোলমাল, ট্রেনের শব্দে কথা বলার সুবিধে নেই, কিন্তু চলতি ট্রেনে ওর মুখোমুখি দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে আমার। আজ সকাল থেকেই ওর মুখে কোনো মালিন্য নেই, চোখ উজ্জ্বল, ঠোঁটের কোণে হাসি। একের পর এক সরে যাওয়া টেলিগ্রাফের তারগুলো দেখতে দেখতে আমার কালকের সব দুর্ভাবনা যেন বাষ্পের মতো মিলিয়ে গেল।
লিলুয়ার পরে ট্রেন যখন খানিকটা স্পিড নিয়েছে, বিনয় তখন বলল, দরজাটা খটখট করছে কেন? ভালো করে বন্ধ করা নেই? ঠিকই আছে। না, ঠিক মনে হচ্ছে না। একটু সরো তো। বাইরে হাত বাড়িয়ে হুড়কোটা আঁট করতে গেল বিনয়, আর হঠাৎ আমি কানের মধ্যে শোঁ শোঁ হাওয়ার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে তার শক্ত হাত জড়িয়ে ধরলো আমাকে। আহ, ওরকম করে দাঁড়াতে হয় কখনো? এক্ষুনি কি বিপদ হতে পারতো বলো তো? আমি তাকিয়ে দেখলাম বিনয়ের মুখে রং নেই, ঠোঁট কাঁপছে। ওরকম দরজায় হেলান দিয়ে দাঁড়াতে হয় কখনো? সরো সরো, সরে দাঁড়াও। আমাকে সরিয়ে দিয়ে ভালো করে এঁটে দিল দরজাটা। বাকি পথ দরজাটা আগলে রইল, যাতে আমি কাছে যেতে না পারি। তার অতি সাবধানতায় আমার হাসি পেল। চন্দননগরে চমৎকার কাটলো দিনগুলো। একসঙ্গে পড়া, খাওয়া, থাকা, বেড়ানো, একই সময়ে ঘুমিয়ে পড়া, আবার একই সঙ্গে জেগে ওঠা, বাগানে স্থলপদ্ম, নদীতে ভরা জল, বাঁধানো বটতলায় ছায়া, বিকেলে মাঝে মাঝে ব্যাডমিন্টন। যেমন 6 বছর ধরে হয়েছে, তেমন করেই পরস্পরের সাহায্যে হু হু করে এগিয়ে গেল আমাদের পরীক্ষার পড়া। তবু মাঝে মাঝে হঠাৎ যেন কেমন হয়ে যায় বিনয়। পড়া বন্ধ করে উঠে গিয়ে পায়চারি করে বাগানে, বটতলায় চুপ করে বসে থাকে, নয়তো দূরে ঘোষালদের ঘাটে চলে যায়। আমি তাকে খুঁজে বের করি। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? কিছু হয়নি তো। বলো না কি হয়েছে। বিনয়ের সেই একই উত্তর। যত চেষ্টা করি কিছুতেই সেই পর্দা সরে না, যেটা তখন আর পর্দা নেই, দেওয়াল। আর সেই দেওয়ালে মাথা করতে ইচ্ছে করে আমার। কিন্তু পরের দিন সে যখন আবার হাসে, সবই ভুলে যাই। সারাদিন ধরে পড়াশুনো করে মাথা যেন ঝিমঝিম করে। মাঝে মাঝে নদীতে বেড়াতে যাই। বাবা একটা বিলিতি শাল বানিয়েছিলেন, যেমন দেখতে সুন্দর তেমনই বাইতে আরাম। একদিন সূর্যাস্তের সময় চলেছি দুজনে। নদীর জল সোনালি, মস্ত উঁচু আকাশ। খেয়াল ছিল না দূরে চলে এসেছি। বিনয় মনে করিয়ে দিল, এবার ফিরে চলো শঙ্কর, অনেকখানি এসে পড়েছে আমরা আজকে। এবার কিন্তু তুমি বাইবে। বিনয় দাঁড় হাতে নিল। আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। তারা ফোটা আকাশের তলায় ঠান্ডা বাতাসে, জলের ছলছল শব্দে আমার মনে নেশার মতো ঘুমের আবেশ নামল। হঠাৎ একটা শব্দে আমি চমকে উঠে বসলাম। অন্ধকার, দূরে মিটমিট করছে আলো, কালো আকাশে ভরে রয়েছে ঝকঝকে তারা, আর শোঁ শোঁ করে একটা শব্দ, আর সেই শব্দের ফাঁকে ফাঁকে বিনয়ের বড় বড় ভারী ভারী নিঃশ্বাস। আমি চেঁচিয়ে উঠলাম, বিনয়! কিচ্ছু ভয় নেই, দাঁড় ধরো, দাঁড় ধরো ওদিকে। আমাকে আগে ডাকলে না কেন? এসে গেল যে। বলতে বলতে হালকা শ্যাল্প তুলে উঠল। গর্জনে ভরে গেল আমাদের কান। চারিদিকে জল, অন্ধকার, নিঃশ্বাস নেই। তারপর দুখানা সবল হাত বেষ্টন করলো আমাকে। দুজনে জল থেকে উল্টে যাওয়া শ্যাল্পের পাটাতনে শুয়ে হাঁপাতে লাগলাম। ফিরে এলাম যখন, তখন রাত প্রায় 9টা। রামরতন লণ্ঠন নিয়ে খুঁজতে বেরিয়েছে। সে কিছু লক্ষ্য করার আগেই তাড়াতাড়ি ঘরে ঢুকে ভিজে জামা কাপড় ছেড়ে নিলাম দুজনে। গরম গরম লুচি আর মাংস খাওয়ার পরে দেহের তেজ ফিরে এলো। বেশ একটা অ্যাডভেঞ্চার হলো আজ, বলো? আমারই ভুল। আমারই জানা উচিত ছিল আজ অমাবস্যা, বান আসবে। এখন সুস্থ বোধ করছো তো? আমার কিছুই হয়নি। জানোই তো, এই বানের উপর দিয়ে কতবার সাঁতরে গেছি আমি। ঘুমিয়ে পড়েছিলাম বলেই। আর একেবারে হঠাৎ। তোমার কত কষ্ট হলো বলো? কতক্ষণ একলা উজান বাইলে? আজ আর কথা না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। এরপর যে কদিন বাগানে ছিলাম, বিনয় আনন্দে, উৎসাহে, সাহচর্যে একেবারে ভরিয়ে রাখলো আমাকে। কালী পুজোর দিন কলকাতায় ফিরে এলাম দুজনে। আর 1 মাস, আর 20 দিন, আর 15 দিন, এমনি করে চলে এলো সেই সোমবার, যার পরের সোমবার পরীক্ষা আরম্ভ। শেষ সপ্তাহটা একসঙ্গে রাত জেগেছি আমরা। ঠিক তুমি যেমন এখন রাত জেগে পড়ছো, মা আরেকটা খাট আনিয়ে দিয়েছিল আমার ঘরে। দেওয়াল ঘেঁষে কঙ্কাল, কাঁচের আলমারিতে মরার খুলি, হাড়ের টুকরো, টেবিলে মোটা মোটা বই খাতা, বারান্দায় রামরতন শুয়ে থাকে, তোলা উনুনে কাঠকয়লা জ্বলে, আমাদের দরকার মতো গরম চা তৈরি করে এনে দেয়। শুক্রবার রাত্রে আমি বললাম, বিনয়, আমার মনে হচ্ছে তুমি আর আমি ব্র্যাকেটে ফার্স্ট হব। ডবল খরচ হবে ওব্রায়েন সাহেবের। বিনয়ের মুখে ছায়া পড়ল। ভুরু কুঁচকে বলল, তা কি আর হবে?
2-4 নম্বরের হলেও তফাৎ থাকবেই। আর সে তফাৎ তোমার দিকেই থাকবে। আমার কথা শুনে বিনয় বইয়ের উপর চোখ নামিয়ে নিল। সে রাত্রে 12টায় যখন আমাদের জন্য চা এলো, বিনয় পকেট থেকে একটি পুরিয়া বের করে তাতে একরকম সাদা গুঁড়ো মিশিয়ে নিল। ঘুম তাড়াবার ওষুধ। একটু ঘুম ঘুম পাচ্ছে। তো তোমারও ঘুম পায়? আজ পাচ্ছে। ঘুমের আর দোষ কি? ওরকম রাতের পর রাত না ঘুমিয়ে সত্যি থাক, আজ বরং ঘুমোই। এসো। কিন্তু এখন তো আর 4 ঘন্টার মধ্যে ঘুম পাবে না আমার। তাহলে আমাকেও একটু ওষুধটা দাও। তুমি নেবে? বিনয় পকেটে হাত দিল। হঠাৎ কেমন যেন সাদা দেখালো তাকে। পকেট থেকে যখন হাত বের করলো, আমার মনে হলো তার আঙুল কাঁপছে। তার সাদা গুঁড়ো আমার চায়ে মিলিয়ে গেল। আস্তে আস্তে দুজনে চা শেষ করলাম। টেবিলের দুদিকে বসে আছি দুজনে। মাঝখানে প্যাথোলজির বই খোলা। সে পড়ে যাচ্ছে, বুঝিয়ে বলছে। আমি শুনছি। মাঝে মাঝে প্রশ্ন করছে আমাকে। আমি ঠিক ঠিক জবাব দিয়ে যাচ্ছি। আবার খানিক পরে আমি যেটা করছি তাকে। এমনি চলতে চলতে হঠাৎ এক সময় বইয়ের পাতা ঝাপসা হয়ে এলো আমার চোখের সামনে। আর সেই মুহূর্তে মনে হলো বিনয়ের আর বইতে মন নেই। সে স্থির হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আস্তে আস্তে তার মুখটা বিকট হয়ে উঠল। চোখে গর্ত, গালে মাংস নেই, মাথার চুল উঠে গেছে। ঠোঁট, নাক, দাঁতের বদলে সারা মুখ জুড়ে একটা নিঃশব্দ বিদ্রূপ। প্রায় একটা ভয় ছড়িয়ে পড়ল আমার স্নায়ুতে। কিন্তু কিন্তু তখনই পাটা মেঝেতে ঠুকে গেল। চমকে জেগে উঠলাম। তোমার ওষুধে তেমন কাজ হলো না বিনয়। এর মধ্যে স্বপ্নও দেখে নিলাম। কি স্বপ্ন দেখলে? ওই কাঠের আলমারির কঙ্কালটা আমাকে তাড়া করছে। 6 বছর ডাক্তারি পড়ার পর এখন যদি ভূতে ভয় হয়। তোমাকে অল্প দিয়েছিলাম। আচ্ছা, কাল হেভি ডোজ আনবো। তাই এনো, কিন্তু রোববারে আর রাত জাগবো না। না, রোববারে আর না। অদ্ভুত শোনালো বিনয়ের গলা। শনিবার, স্তব্ধ রাত, সারা বাড়ি ঘুমন্ত। সে আর আমি ছাড়া কেউ কোথাও জেগে নেই। দুজনের এক জ্ঞান, এক ধ্যান, এক লক্ষ্য। শুধু বন্ধু নয়, সত্যি যেন এক হয়ে গেছি দুজনে। কি আনন্দ! এমন একজনকে জীবনে আমি পেয়েছি। আমি তার কবজিতে হাত রাখলাম। যেন ঝাঁকুনি দিয়ে চমকে উঠল সে। কি হলো? আমারও বোধহয় ঘুম পাচ্ছে। আমি বলতে চাইছিলাম আজ আর পড়া থাক, কিন্তু বিনয় বলল, এই তো হয়ে যাবে, এই আর একটু। আমার ইচ্ছে করছে না। তার চেয়ে এসো কবিতা পড়ি। ছাদে গিয়ে বসবে? না, বরং চা হোক। জল চাপানোই ছিল। বিনয় 2টো ভরা পেয়ালা নিয়ে এলো টেবিলে। পকেট থেকে 2টো পুরিয়া বের করে আলোর কাছে ধরল একবার। নিজেরটিতে সাদা গুঁড়ো মিশিয়ে বলল, আজ আরও কড়া করেছি, তোমাকে দেব? দাও। অন্য পুরিয়াটি আমার পেয়ালায় ঢেলে দিল। সেই পেয়ালাটার দিকেই তাকিয়ে রইল বিনয়। আমি হাত বাড়ালাম, কিন্তু পেয়ালাটা ধরতে পারলাম না। একটা কঠিন আঘাত অবশ করে দিল আমাকে। টকটকে লাল বিনয়ের মুখ, পেশিগুলো বিকৃত, আগুনের মতো নিঃশ্বাস। আমার হাতটাকে মুচড়ে ধরেছে বিনয়। একটা বোবা ভোঁতা পাশবিক আওয়াজ বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। তারপর আমার পেয়ালাটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করে ফেলল সে। সে দাঁড়িয়েই ছিল। আমার সময়ের কোনো জ্ঞান ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের মতো পড়ে যেতে দেখলাম তাকে। চেয়ার উল্টে গেল, টেবিল কেঁপে উঠল, কপাল ফেটে রক্ত বেরোলো তার। তখন আমার চিৎকারে সারা বাড়ির ঘুম ভাঙল। এলো বাড়ির লোক, পাড়ার লোক, ডাক্তার, অ্যাম্বুলেন্স। আমাদের প্রিয় মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে সাড়া পড়ে গেল। পুলিশও এলো, আমাকে নিয়ে গেল হাজতে। মর্গের রিপোর্ট, বিষ প্রয়োগে মৃত্যু। আর পুলিশের হাতে তার পকেটে পাওয়া চিঠি। যে আমাকে সবচেয়ে ভালোবাসে, আমি যাকে সবচেয়ে ভালোবাসি, সে এখন আমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা, এবং একমাত্র বাধাই সে। তাকে সরাতে পারলে আমার পথ পরিষ্কার। তাই এইরকম একটা ষড়যন্ত্র করলাম গোপনে গোপনে। ভাবলাম তাহলে আগামী 10 বছরের মধ্যে আমি নীলরতনের 2 নম্বর হতে পারি নয়,
হবই, সে ছাড়া আমার সমকক্ষ কেউ নেই। তাই তাকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একবার নয়, দুবার নয়, 3 বার ট্রেন থেকে ফেলে দিতে গিয়েছিলাম। নিজের দুর্বলতার জন্য পারিনি। জলে ডুবিয়ে মারতে গিয়েছিলাম, নিজের দুর্বলতার জন্য পারিনি। তৃতীয়বার চায়ে বিষ মিশিয়ে সেখানেও নিজের দুর্বলতা বাধা দিল। মনের মধ্যে এই পাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না। তার জন্য নিজের তৈরি বিষেই নিজের প্রাণ সংহার করছি। তার ভালো হোক। কোর্টে দাঁড়িয়ে আমি বললাম, সে চিঠির কথা সত্য নয়, সে আমাকে বাঁচানোর জন্যই ওইসব লিখেছিল। আসলে আসলে আমি তাকে বিষ খাইয়ে হত্যা করেছিলাম। আমি কোনো করুণা প্রার্থনা করছি না, আমাকে যথোচিত শাস্তি দেওয়া হোক। এখন আমার একমাত্র আকাঙ্ক্ষা এই পাপের প্রায়শ্চিত্ত করা। বাবা বড় বড় উকিল ব্যারিস্টার লাগালেন, কোর্টে লোক ধরছিল না, সারা মেডিকেল কলেজ ভেঙে পড়েছিল। 6 মাস পরে আমি বেকসুর খালাস পেলাম। যথেষ্ট প্রমাণ কোনোদিনই ছিল না, কিন্তু আমার বয়স দেখে জুরিদের দয়া হলো। আমি যেদিন বাড়ি ফিরলাম, উৎসব পড়ে গেল, আর পরের দিনই বুক চাপড়ে কান্না। অবশ্য সে কান্না আমি শুনিনি। তার আগের রাত্রেই একখানা ধুতির সাহায্যে আমার দেহ থেকে আমার আত্মাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আগন্তুকের কাহিনী শেষ হওয়ার পর তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা চিঠিটা কখন লিখেছিলেন তিনি? কিন্তু সামনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি আবার বললাম, নিশ্চয়ই আগেই এনেছিলেন পকেটে, কিন্তু কি করে আগে থেকেই জানলেন কে মরবে, বা দুজনের মধ্যে একজনও মরবে কিনা? কথাটা বলেই ভাবলাম, কাকে বলছি? কে এই বিনয়, আর শিবশঙ্করই বা কে? আবার ভাবলাম, মিছিমিছি দুটো জীবন নষ্ট হলো, দুটো ভালো জীবন। কিন্তু তাও তো দরকার। সব যদি ঠিকমতো চলবে তাহলে আর সাহিত্য হবে কেমন করে? ভাগ্যিস মানুষ ভুল করে। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখ ডুবে গেল অন্ধকারে। কানে এলো বৃষ্টির শব্দ। কি আরাম! ঘন কালো গভীর হয়ে ঘুম নামলো আমার চৈতন্যে। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে মনে হলো, এই পরীক্ষা ব্যাপারটাই আসলে বড় বাজে। এতক্ষণ আপনি শুনছিলেন বুদ্ধদেব বসুর একটি ভিন্ন স্বাদের কাহিনী, 2 বন্ধু, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. শিবশঙ্কর চৌধুরীর চরিত্রে অপূর্ব, বিনয়েন্দ্রর ভূমিকায় দীপক, গল্প পাঠে এবং সুকুমারের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।